ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রিজাইন করতেন তাহলে এক্স্যাক্টলি বাংলাদেশে কি কি ঘটনা ঘটতে পারত? গত ২ দিন নেট দুনিয়া এবং সারা বাংলাদেশে এই একটি আলোচনা নিয়ে তোলপাড়। ইভেন বড় বড় ইউটিউবার যারা খুবই ইনফ্লুয়েন্সিয়াল তারা পর্যন্ত বলে বসেছে ইউনূস সাহেবের পাশে দরকার হলে তারা বিদেশ থেকে ছুটে এসে দাঁড়িয়ে যাবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ফ্রাস্ট্রেশনটা শো করলেন, সাথে সাথে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, ইভেন যেটা কিংস পার্টি নামে পরিচিত এনসিপি, তারাও কিন্তু বিচলিত হয়ে গেছিল। তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে সমালোচনা শুরু করেছিল বেশ কয়েকদিন ধরেই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সাথে সাক্ষাৎ করে তাদেরকে বলেছে, তোমরা রাজনৈতিক ঐক্যমতে আসো। তার মানে উনি কিন্তু নর্মালি বিএনপিকে সম্বোধন করে আপনি বলে অন্যান্য নেতাদেরকে। এইবার উনি বলেছেন, তোমরা রাজনৈতিক ঐক্যমতে আসো, তোমাদের এই বিভিন্ন কর্মকাণ্ডে আমি ফ্রাস্ট্রেটেড। এই তুমি বলে সম্বোধন করাটাকে আমার কাছে একটা পয়েন্ট মনে হয়েছে আর কি। তো এটা কি শুধুমাত্র এনসিপিকেই বলছে? যাই হোক, এইসব আলোচনা আসল আলোচনা না। আলোচনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি সত্যি রিজাইন করতেন তাহলে কি কি ঘটতে পারত। ১ নাম্বার, স্ট্রেট অ্যাওয়ে আওয়ামী লীগের পুনর্বাসন নিশ্চিত হয়ে যেত 100%। যে এক্সিকিউটিভ অর্ডারে তাদেরকে বলা হয়েছে যে তারা বিচার শেষ না করা পর্যন্ত তাদের কোনো কর্মকাণ্ড হবে না, এইটা একেবারে অঙ্কুরে বিনষ্ট হয়ে যেত। এটা আমি লিখে দিতে পারি ইন হোয়াইট পেপার। ২ নম্বর জিনিস হয়তো, কে ইন্টারিম গভর্নমেন্ট সামলাইতে তাহলে? ডক্টর মোহাম্মদ ইউনূসের বদলে আর কে আছে? কার কথা আমাদের মনে আসতে পারে? আমার চোখে কেউ পড়ে না। ইন দ্যাট কেস মার্শাল ল উড হ্যাভ বিন দি অনলি সলিউশন। মার্শাল ল ছাড়া বাংলাদেশের আর কোনো গতি ছিল না। ৩ নম্বর পয়েন্ট, জাতীয় সরকার হয়তো কি? মনে হয় না, কারণ এদের ভিতরে তো কোনো মিল মহব্বতই নাই। এনসিপির অধ্যত্তপনা আচরণ আর বিএনপির বড় বড় লিডারদের বিবেকহীন স্টেটমেন্ট, এই দুটাতে দৃশ্যমান যে তাদের ভিতরে কোনো মিল নাই। একজন আরেকজনের দোষারোপ করা ছাড়া আর কোনো কাজ নেই। এর মধ্যে আবার মাহফুজ আলম শুরু করে দিল জামাতে ইসলামের সাথে রেষারেষি। তো কেউ কারোর সাথে নাই কিন্তু। তো ইউনূস সাহেব যদি আসলে ছাড়তেন, শেখ হাসিনা টুক করে চলে আসা, একেবারে পাশে বসে আছি, ওটা বাস্তবে পরিণত হইতো 100%। এবং তখন আওয়ামী লীগকে ঠেকানোর আর কোনো সুযোগ থাকতো না। এরপরে আমি বলবো, বিদেশি ভাবমূর্তির কাছে আমরা চরমভাবে মায়ের খেতাম। ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাজ এ ব্র্যান্ড, আমার ধারণা অনেক দেশে অনেক পলিটিক্যাল লিডারের কাছে বাংলাদেশের চেয়েও বড় ব্র্যান্ড উনি। উনি না থাকলে এটা ক্লিয়ার একটা মানে মেসেজ তাদের কাছে যাইতো যে এই দেশে ভালো করার লোককে এরা রাখতে দিবে না। এটা আসলে একটা মবের দেশে পরিণত হয়েছে। এর ভালো কাজের কোনো সুযোগ নাই, এবং ভালো কাজ যারা করতে যাবে তাদেরকে দিন শেষে আসলে ধাক্কায় ঠেলে বের করে দিবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আসলে আমাদের এই মুহূর্তে কোনো উপায় নাই। এবং তার যদি এই জুন বা ডিসেম্বর যেই কথাই বলেন না কেন, ওটা যদি একটু এক্সটেন্ডেডও হয়, এটাতে আতঙ্কিত সাধারণ মানুষ না, শুধু পলিটিক্যাল পার্টিগুলো আতঙ্কিত। কারণ আমি বিএনপির দোষ দেই না, কারণ ওর কাজই পলিটিক্স করা, ওর তো আর কোনো কাজ নাই। দেশের উন্নয়ন পলিটিক্সের মাধ্যমে ওরা একমাত্র শিখছে করতে। একজন ব্যক্তি হিসাবে যে দেশের উন্নয়ন করতে পারা যায়, এটা তাদের ভিতরে নাই। তারা একটা ব্যবসা বাণিজ্য তৈরি করবে না। ওই ক্ষেত্রে জামাত ইসলাম অনেক আগায় আছে। দেশের উন্নয়নের জন্য তারা বিভিন্ন বড় বড় ইনভেস্টমেন্ট করছে, তাদের ব্যাংক আছে, তাদের হাসপাতাল আছে, তাদের ট্রাস্ট আছে, অনেক কিছু আছে। কিন্তু বিএনপির কিন্তু কিছু নাই। এরা শুধু পারে রাজনীতি করতেই। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি আরো কিছুদিন এক্সটেন্ড করা লাগে, আমিও বলবো না যে অনির্বাচিত সরকার দ্বারা দেশ অনেক দিন পরিচালিত হোক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ম্যান্ডেট আলা, এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশে 18 কোটি মানুষ ম্যান্ডেট দিয়েছে। শুধুমাত্র পলিটিক্যাল লিডাররা বলে আমরা সবাই পাশে ছিলাম, আপনারা শুধু পাশে ছিলেন না, বাংলাদেশে 18 কোটি মানুষই পাশে ছিল। আওয়ামী লীগেরও খুব অল্প কিছু নপুংসুকগুলা ডক্টর মোহাম্মদ ইউনূসের বদনাম করে, এছাড়া কিন্তু কেউ করে না। এখন তো সবাই কনভার্টেড। আওয়ামী লীগ তো নাই, এখন বিএনপি হয়ে গেছে, জামাত ইসলাম হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। ওরা ছাড়া ওই কয়েকজন যারা এখন আওয়ামী লীগ থেকে কনভার্টেড হয় নাই,
মানে পাগলের প্রলাপ করে অনলাইনে এবং অফলাইনে, তারা ছাড়া বাংলাদেশে এমন কোনো লোক নাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ম্যান্ডেট দেয় নাই। হি হ্যাজ ফুল ম্যান্ডেট অফ ওভারঅল বাংলাদেশ। তো যাই হোক, এইরকম হাবি জাবি সারাদিন আন্দোলন করে এই লোকটারে বিরক্ত করে কোনো লাভ নাই। উনি বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ, এই আশীর্বাদকে পায়ে ঢালার কোনো সুযোগ আমাদের দেওয়া উচিত না। আমাদের বিবেক জাগ্রত হওয়া উচিত এবং আমাদের ওনাকে থ্যাংক ইউ বলা উচিত যে ওই রকম একটা ভঙ্গুর ইকোনমিতে, যেটা ওই যে বটমলেস বাস্কেট বলা হয়েছিল না বাংলাদেশের ইকোনমিকে কোনো এক সময়, বটমলেস বাস্কেটও না, এখন বাস্কেটই ছিল না, বটম তো পরের কথা। শেখ হাসিনার আমলে বাংলাদেশে কিছু ছিল না, এটা বটমলেস বাস্কেটও না, কোনো বাস্কেট ছিল না। ওই বাস্কেটকে আস্তে উনি বাস্কেট তৈরি করছে, ওইটার ছিদ্রগুলা বন্ধ করছে এবং আস্তে আস্তে ইকোনমিকে ঘুরায় আনার চেষ্টা করতেছে, বিভিন্ন সংস্কার পলিসি নিতেছে। যদিও মেয়েদের সংস্কার পলিসি বিষয়ক যে আইডিয়াটা, এটা আমার খুব একটা পছন্দ হয় নাই, এটা দেশের ইকোনমিতে কিছু যায় আসে না। যাই হোক, ওইটা নিয়ে পরে হয়তো বা আলাপ করা যাবে, ওইটা একটা উইয়ার্ড মনে হয়েছে। যাই হোক, বাকিগুলা যেগুলা করা হচ্ছে, এনবিআর বা পোর্ট নিয়ে যেসব করা হচ্ছে বা ফ্রি ট্রেড জোনের মতো যেসব জিনিস আসছে বাংলাদেশে, এটা অবশ্যই প্রশংসনীয়। এটা না বুঝলে এগুলা আমাদের মূর্খতা, আর এর বেশি কিছু না। আমাদের সবার উচিত ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডাইরেক্ট সাহায্য করার ক্ষমতা তো আর আমাদের নাই, মানসিক সহযোগিতা করি আমরা যেন অ্যাটলিস্ট ভার্চুয়াল ওয়ার্ল্ড এখন একটা বড় দুনিয়া, এবং এই দুনিয়ার মাধ্যমে আমরা যেন তাকে দেখাই উই আর উইথ ইউ। আসসালামু আলাইকুম।